গ্রিনল্যান্ডের ইতিহাস মানব সহনশীলতার এক গভীর মহাকাব্য। এটি কিভাবে প্যালিও ইনুইট শিকারি থেকে শুরু করে নর্স কৃষক এবং আধুনিক সুমেরু অঞ্চলের নাগরিকরা পৃথিবীর অন্যতম চরম প্রতিকূল পরিবেশে নিজেদের জীবন গড়ে তুলেছিল তার প্রামাণ্য দলিল। ৪৫০০ বছরেরও বেশি সময় ধরে বিস্তৃত এই বর্ণনাটি কেবল টিকে থাকার গল্প নয়, বরং এটি অভিযোজন, রহস্যময় অন্তর্ধান এবং আত্মনিয়ন্ত্রণের জন্য একটি আধুনিক সংগ্রামের ইতিহাস। ১. প্রাথমিক অগ্রগামী দল, প্যালিও ইনুইট প্রবাহ ২৫০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১০০০ খ্রিস্টাব্দ। ইউরোপীয়দের আগমনের অনেক আগে থেকেই গ্রিনল্যান্ড ছিল উত্তর আমেরিকা থেকে আসা অভিবাসীদের আবাসস্থল। এই প্যালিও ইনুইট সংস্কৃতিগুলো বর্তমান ক্যানাডা থেকে সংকীর্ণ ন্যারেস স্ট্রেট অতিক্রম করে গ্রিনল্যান্ডে প্রবেশ করেছিল। সাক্কাক সংস্কৃতি ২৫০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৮০০ খ্রিস্টপূর্বাব্দ। প্রথম পরিচিত বাসিন্দা হিসেবে সাক্কাকরা মূলত পশ্চিম গ্রিনল্যান্ডে বাস করত। তারা সিল, সামুদ্রিক পাখি এবং ক্যারিবো শিকারে দক্ষ ছিল এবং আর্কটিক স্মল টুল ট্র্যাডিশন নামে পরিচিত উন্নত পাথরের সরঞ্জাম ব্যবহার করত। ইন্ডিপেন্ডেন্স ১ এবং ২ ২৪০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৪০০ খ্রিস্টপূর্বাব্দ। সাক্কাকরা পশ্চিমে বসতি স্থাপন করলেও এই গোষ্ঠীগুলো উত্তর সুমেরু অঞ্চলে বসতি গড়ে। তারা মূলত মাসকক্স শিকার করে এবং চামড়ার তাঁবুতে বাস করে টিকেছিল। ডরসেট সংস্কৃতি ৮০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১৩০০ খ্রিস্টাব্দ। সাক্কাকদের উত্তরসূরি হিসেবে ডরসেটরা নতুন প্রযুক্তি নিয়ে আসে, যেমন ইগলু তৈরির জন্য বরফ কাটার ছুরি বা স্নো নাইফ এবং ছোট স্লেজ গাড়ি। তারা তাদের সূক্ষ্ম হাতির দাঁতের খোদাই এবং আধ্যাত্মিক শিল্পের জন্য স্মরণীয় হয়ে আছে। ২. নর্স সাগা, এরিক দ্য রেডের সবুজ ভূমি ৯৮২ খ্রিস্টাব্দ থেকে ১৫০০ খ্রিস্টাব্দ। ইউরোপীয় অধ্যায়ের শুরু কোনো বিজয়ের মাধ্যমে নয়, বরং এক নির্বাসনের মাধ্যমে। ৯৮২ খ্রিস্টাব্দে নর্স অভিযাত্রী এরিক দ্য রেড নরহত্যা বা খুনের দায়ে আইসল্যান্ড থেকে নির্বাসিত হন। তিনি পশ্চিমে পাড়ি জমান এবং গভীর সমুদ্রখাড়ি ও চারণভূমি সমৃদ্ধ একটি দেশ আবিষ্কার করেন। একটি বড় বিপণন কৌশল। বসতি স্থাপনকারীদের আকৃষ্ট করার জন্য এরিক এই দ্বীপের নাম দেন গ্রিনল্যান্ড, সবুজ ভূমি। ৯৮৬ খ্রিস্টাব্দে ১৪টি জাহাজ নিয়ে দুটি প্রধান কলোনি বা বসতি স্থাপিত হয়। ১. পূর্ব বসতি, দক্ষিণ প্রান্তে অবস্থিত, বর্তমান কাকুরটকের কাছে। ২. পশ্চিম বসতি, আরও উত্তরে অবস্থিত, বর্তমান নুকের কাছে। প্রায় ৫০০ বছর ধরে নর্সরা সেখানে গির্জা, ক্যাথেড্রাল এবং বিশপ সহ একটি মধ্যযুগীয় ইউরোপীয় সমাজ বজায় রেখেছিল। তারা ভেড়া ও গবাদি পশু পালন করে এবং ইউরোপে মূল্যবান ওয়ালরাস আইভারি বা দাঁত রপ্তানি করে জীবিকা নির্বাহ করত। রহস্যময় অন্তর্ধান। ১৪০০ দশকের শেষের দিকে নর্স বসতিগুলো বিলুপ্ত হয়ে যায়। তাদের পতনের কারণ হিসেবে ধারণা করা হয় ক্ষুদ্র তুষার যুগ, দ্য লিটল আইস এজ, জলবায়ু শীতল হয়ে যাওয়ায় পশুপালন অসম্ভব হয়ে পড়ে এবং বরফের কারণে সমুদ্রের বাণিজ্য পথগুলো বন্ধ হয়ে যায়। অর্থনৈতিক পরিবর্তন। পর্তুগিজ হাতির দাঁতের উত্থানের ফলে গ্রিনল্যান্ডের ওয়ালরাস দাঁতের মূল্য কমে যায়। সংঘাত। নবাগত থুলে ইনুইটদের সাথে সম্ভাব্য সংঘর্ষ। ৩. থুলে অভিবাসন, আধুনিক ইনুইটদের পূর্বপুরুষ। যখন নর্সদের পতন ঘটছিল তখন পশ্চিম থেকে একটি নতুন ও অত্যন্ত উন্নত গোষ্ঠী গ্রিনল্যান্ডে প্রবেশ করছিল। থুলে জনগণ ১২০০ খ্রিস্টাব্দ থেকে বর্তমান। তাদের কাছে ছিল বৈপ্লবিক প্রযুক্তি, উমিয়াক, তিমি শিকারের জন্য ব্যবহৃত চামড়ার বড় নৌকা, কায়াক, দ্রুত ও চটপর শিকারী নৌকা, কুকুর চালিত স্লেজ, শীতকালীন বরফের ওপর দিয়ে দ্রুত যাতায়াতের মাধ্যম। থুলে জনগণই আজকের গ্রিনল্যান্ডবাসীদের সরাসরি পূর্বপুরুষ। বড় তিমি এবং সিল শিকারের দক্ষতার কারণে তারা এমন পরিবেশে টিকেছিল যেখানে নর্সরা পরাজিত হয়েছিল। ৪. উপনিবেশবাদ এবং ড্যানিশ ইউনিয়ন ১৭২১ থেকে ১৯৫৩। নর্সরা অদৃশ্য হওয়ার পর কয়েক শতাব্দী ধরে গ্রিনল্যান্ড মূলত ইনুইটদের নিয়ন্ত্রণেই ছিল। ১৭২১ সালে নরওয়েজীয় মিশনারি হ্যান্স এগেডে সেখানে পৌঁছান। তিনি মূলত হারিয়ে যাওয়া ক্যাথলিক নর্সদের খুঁজে বের করে প্রোটেস্ট্যান্ট ধর্মে দীক্ষিত করতে চেয়েছিলেন, কিন্তু তাদের না পেয়ে তিনি ইনুইটদের মাঝে প্রচারণা শুরু করেন এবং গড থাব বা বর্তমান নুক নামক স্থানে একটি মিশনারি ও বাণিজ্যিক কেন্দ্র স্থাপন করেন।
একচেটিয়া বাণিজ্য যুগ। ডেনমার্ক নরওয়ে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব দাবি করে এবং রয়্যাল গ্রিনল্যান্ড ট্রেডিং ডিপার্টমেন্ট বা KGH প্রতিষ্ঠা করে। প্রায় 2 শতাব্দী ধরে গ্রিনল্যান্ড একটি বন্ধ উপনিবেশ ছিল। ডেনমার্ক কঠোরভাবে বাণিজ্য নিয়ন্ত্রণ করত যাতে ইনুইটদের বাইরের প্রভাব থেকে রক্ষা করা যায় এবং পশম ও তেলের ওপর নিজেদের একচেটিয়া আধিপত্য বজায় রাখা যায়। 5. দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে আধুনিক স্বায়ত্তশাসন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল একটি গুরুত্বপূর্ণ মোড়। 1940 সালে যখন জার্মানি ডেনমার্ক দখল করে তখন মার্কিন যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডকে রক্ষা করতে এগিয়ে আসে। তারা গ্রিনল্যান্ডের কৌশলগত গুরুত্ব বুঝতে পেরেছিল। সার্বভৌমত্বের পথ। যুদ্ধোত্তর গ্রিনল্যান্ড আর কেবল একটি বন্ধ উপনিবেশ হয়ে থাকতে চায়নি। ডেনমার্ক দ্বীপটিকে আধুনিকীকরণের জন্য ড্যানাইজেশন বা ড্যানিশ সংস্কৃতির প্রসারের কাজ শুরু করে। 1953 গ্রিনল্যান্ডের ঔপনিবেশিক মর্যাদা শেষ হয় এবং এটি ডেনমার্কের একটি প্রদেশে পরিণত হয়। 1979 হোম রুল। গ্রিনল্যান্ড নিজস্ব সংসদ এবং অভ্যন্তরীণ বিষয়ে নিয়ন্ত্রণ লাভ করে। 2009 সেলফ রুল। আন্তর্জাতিক আইনে গ্রিনল্যান্ডবাসীরা একটি পৃথক জাতি হিসেবে স্বীকৃতি পায় এবং গ্রিনল্যান্ডিক একমাত্র সরকারি ভাষা হিসেবে ঘোষিত হয়। বর্তমানে গ্রিনল্যান্ড এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। জলবায়ু পরিবর্তনের কারণে বরফের স্তর গলে যাওয়ায় দ্বীপটি যেমন পরিবেশগত বিপর্যয়ের সম্মুখীন, তেমনি খনিজ সম্পদ এবং নতুন শিপিং রুটের মাধ্যমে নতুন সম্পদের সম্ভাবনাও তৈরি হয়েছে। গ্রিনল্যান্ডের ইতিহাস এখনও শেষ হয়নি, এটি কেবল তার সবচেয়ে স্বায়ত্তশাসিত অধ্যায়ে প্রবেশ করছে। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং ভবিষ্যতে এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি ক্লিক করে রাখুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।